গল্পের মেইন ক্যারেক্টার লেভেন কেড, যিনি একজন প্রাক্তন রয়্যাল মেরিন সৈন্য, তবে বর্তমানে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার। তার আন্ডারে বহু মানুষ কাজ করে, তবে জাস্ট কাজ করে না, তারা লেভনকে খুব ভালোবাসে তার আচরণের জন্য। এই সম্পূর্ণ কনস্ট্রাকশনের কন্ট্রাক্ট নিয়েছেন গ্রাসিয়া পরিবার, অর্থাৎ জো এবং তার স্ত্রী কার্লা, এবং যার সাথে লেভনের খুব ভালো সম্পর্ক, মানে সম্পর্কটা বলতে গেলে এক টাইপের ফ্যামিলি। তাদের মেয়ে জেনি, যে রিসেন্টলি কলেজে ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছে এবং সেই খুশিতে সে তার বন্ধুদের সাথে সেলিব্রেট করতে চায়। তার পিতা জো প্রথমেই মানা করে দেয় যে সে তো গ্র্যাজুয়েট করেনি, জাস্ট একটা ইয়ার কমপ্লিট করে কিভাবে মানুষ সেলিব্রেট করেন। তবে মেয়ে বড় হয়ে গেছে, তার বায়না, জো সেই কারণে না বলতে পারে না। অন্যদিকে কিছু গুন্ডা সেই কনস্ট্রাকশন সাইটে এসে একজন কর্মীকে পিটানো শুরু করে এবং সেই কর্মীটা লেভনের খুব ভালো বন্ধু। আর স্বাভাবিকভাবে লেভন এই টাইপের জিনিসগুলো দেখতে পারে না আর কি, তখন সে সেই গুন্ডাগুলোকে পিটিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। যেহেতু সে একজন প্রাক্তন মেরিন সৈন্য, মারপিটার স্কিল তার দুর্দান্ত। একই সাথে তার চরিত্রেরও একটা উদাহরণ আমরা পেয়ে গেলাম যে কেন সেখানকার মানুষরা তাকে ভালোবাসে। পরে লেভন চলে যায় তার মেয়ের সাথে সাক্ষাৎ করতে। লেভনের স্ত্রী বহু বছর আগে মারা গেছে ক্যান্সারে, এবং তার শ্বশুর মনে করে যে লেভন সম্ভবত তার স্ত্রীর সেইভাবে দেখাশোনা করেনি বা তার কেয়ার করেনি বা তাকে ঠিক মতন সময় দিইনি যতটা তার দেওয়া উচিত ছিল। লেভনের লাইফটাও ছন্ন ছড়া, সেই কারণে তার যে ছোট মেয়েটা রয়েছে যার নাম হচ্ছে ম্যারি, সে তার দাদুর কাছে থাকে, অর্থাৎ লেভনের শ্বশুর মিস্টার রথ, যে লেভনকে দেখে দুটো বাজে কথা বলে দেয়। যদিও লেভন তার উপরে একটা সিঙ্গেল কথাও বলে না। সেদিন তার মেয়ের সাথে দেখা করা পালা, সেই কারণে সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। সে তার ছোট্ট মেয়ের জন্য বেশ কিছু গিফট এনেছে, তবে এই ছোট্ট মেয়েটা বেশ পাকা পাকা কথা বলতে জানে। রিয়েলি এই ছোট মেয়েটার জন্য অনেক কঠিন কঠিন স্ক্রিপ্টও লেখা হয়েছে, যেখানে এই বয়সে আমি মাটি খেতাম, কথা পর্যন্ত বলতে পারতাম না। যাই হোক, তারপরে লেভন কিছু উকিলের সাথে সাক্ষাৎ করে। আসলে সে তার মেয়েকে নিজের কাছে রাখতে চায়, তবে তার শ্বশুর মশাই এটা করতে দিচ্ছে না। তার শ্বশুর অর্থাৎ ডক্টর রথ জানে যে লেভন নাকি মানসিকভাবে সুস্থ না, একটা ছোট বাচ্চার সে খেয়াল রাখতে পারবে না। আর এটা নিয়ে কোর্ট কাচারি উকিল সুকিল তো চলছেই। বেচারা লেভন সেও কিছু করতে পারবে না, কারণ তার কাছে অত টাকাও নেই যে এই কেসে জিতবে সে। তারপর কি, সেদিন রাতে আমরা জেনিকে দেখতে পাই, অর্থাৎ জো এবং কার্লার মেয়ে। কি বলেছিল সে? কলেজে একটা বছর সে কমপ্লিট করেছে, সেই কারণে বন্ধুদের সাথে সে সেলিব্রেশন করবে, সেই কারণে একটা নাইট ক্লাবে গিয়ে বন্ধুরা মিলে তারা নাচ গান করছে। অন্যদিকে কিছু কিডন্যাপার জেনির উপরে অনেকক্ষণ ধরে নজর রেখে দিয়েছে এবং ঠিক সুযোগ বুঝেই তারা জেনিকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। তারপরে একটা দিন কেটে যায়। মানডেতে যখন লেভন কাজে গিয়ে পৌঁছায়, তখন জো এবং কার্লা সেই দুঃখের কথাটা লেভনকে জানায়। কোনোভাবেই তারা তাদের মেয়ে জেনির কোনো খোঁজ পাচ্ছে না। কার্লার এক কাজিন রয়েছে যে একজন পুলিশ, সেও নাকি কোনো ধরনের হেল্প করতে পারবে না। বাধ্য হয়ে তারা লেভনের কাছে হাত জোর করে বসে। তারা জানে যে লেভনের এরকম কন্ট্যাক্ট রয়েছে, তার ক্ষমতা রয়েছে, তবে লেভন জানায় যে না, সে এই টাইপের কাজ এখন আর করে না। তারা লেভনের হাতে টাকাও বুঝে দেয়, তবে লেভন জানায় যে না, এটা টাকা পয়সার ব্যাপার না, সেই ধরনের কাজ সে ছেড়ে দিয়েছে, এখন সে সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ। এখন ভিন্ন মানুষ বলতে হয়তো অনেক সাদাসিধে মানুষ, তবে আগে কেমন ছিল সেটার একটা ধারণা আমরা তাহলে পেয়ে যাচ্ছি। হয়তো সেই কারণেই তার শ্বশুর মশাই ডক্টর রথ তাকে একদমই বিশ্বাস করতে পারে না। যাই হোক, তারপরে লেভন চলে যায় তার পুরনো পার্টনারের সাথে সাক্ষাৎ করতে, যার নাম হচ্ছে গানি। তারা দুজনেই একসাথে আর্মিতে সার্ভ করেছিল এবং একটা মিশনের দরুনই গানি তার দৃষ্টিশক্তি হারায়। আজও তারা খুবই ক্লোজ ফ্রেন্ড এবং লেভন তাকে সেই দুঃসংবাদটা জানায় যে কিভাবে তার কাছেরই একটা বন্ধুর মেয়ে হারিয়ে গেছে, কিডন্যাপ হয়ে গেছে এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গানি বুঝে গেছে যে লেভন তো জাস্ট বসে থাকার মানুষ না, সে বড়সড় কিছু একটা করতে চাইছে, এটারই একটা ইঙ্গিত দিতে এসেছে সে এখানে। পরে লেভন আবারও জয়ের সাথে সাক্ষাৎ করে, যে কান্নায় ভেঙে পড়েছে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে। তবে এবার লেভন তাকে আশ্বাস দেয়, সে জানায় যে জেনি তার কাছে জাস্ট কোনো বাচ্চা মেয়ে না, বরং তার পরিবারেরই একটা অংশ। সে জোকে আশ্বাস দেয় যে সে যেভাবে হোক জেনিকে খুঁজে বার করবে। তারপরে সে তার নিজের মতন করে তদন্ত করা শুরু করে। প্রথমেই চলে যায় সেই স্থানে যেখানে জেনিকে লাস্ট দেখা গিয়েছিল, সেই বারে। অবশ্যই একজন সৈনিকের চোখ ইনস্টিংক্ট একদম চরমে। সে লক্ষ্য করে যে সে যে বারটেন্ডার সেখানে গোপনে কাস্টমারদের ড্রাগ সাপ্লাই করছে। সেই বারে তো একটা সিসিটিভিও লাগানো ছিল। সে লক্ষ্য করে যে সেই সিসিটিভিটাকে খুলে তার পজিশনটাকে চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ একটা মেয়েকে যে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে সেটা যাতে সিসিটিভিতে না ধরা পড়ে। লেভন তখন সেই বারটেন্ডারটাকে ফলো করে করে তার বাড়িতে গিয়ে পৌঁছায় এবং তার মুখোমুখি হয়। প্রথমে তাকে স্পষ্ট কথা জিজ্ঞেস করে যে সেই মেয়েটা কোথায়। স্বাভাবিকভাবে সেই ছেলেটা তো কোনো উত্তর দেবে না। লেভন থেকে অনেক ব্ল্যাকমেল করারও চেষ্টা করে যে তলে তলে সে যে ব্যবসাটা করছে এটা যদি সবাই জানতে পেরে যায় বা পুলিশ যদি জানতে পেরে যায়, তাহলে সেই ছেলেটার মনে তো কোনো ভয় নেই। এখন এই মানুষগুলোর মুখ খোলানোর একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে 3rd ডিগ্রি টর্চার, এবং লেভন তার সাথে সেটাই করে। এখন সেই ছেলেটা কিছু মুখ খুলতেই যাবে, সেই মুহূর্তে আরো দুজন মানুষ, সম্ভবত তার বন্ধু, সেখানে চলে আসে, যাদের কাছে অস্ত্র রয়েছে। লেভন তখন সেই ছেলেটাকে একটা শিল্ড বানিয়ে সেখানে আসা সেই বন্দুকধারী দুজন মানুষকে হত্যা করে দেয়। তাদের মৃতদেহগুলো যখন সে চেক করতে চায়, সে লক্ষ্য করে এগুলো তো রাশিয়ানস, মানে একটা বড় গ্যাংয়ের সাথে ঝামেলা জড়িয়েছে সে।
লেভন চুপচাপ সেই মানুষগুলোর কাছে যে টাকা ছিল, নোটের বান্ডিলগুলো ছিল, সেগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং বাইরে অপেক্ষা করতে থাকে। কিছু সময় পরে কিছু রাশিয়ান সেই স্থানে আসে। সেখানে রয়েছে একজন বস, যার নাম হচ্ছে ওলো কোলেফিন সামথিং এরকমই। রাশিয়ান নামগুলো উচ্চারণ করা খুবই কঠিন, আমি তাকে ওলো বলে ডাকছি। এবং সাথে দুটো ছেলে, ডানিয়া এবং ভ্যাঙ্কো। এরা একটা বড় রাশিয়ান গ্যাংয়ের অংশ, যেটা নাম হচ্ছে বার্ভা। সো ওলো সেই স্থানটা ভালো মতন খতিয়ে দেখে বুঝতে পারে যে তাদের টাকা কেউ চুরি করে নিয়ে চলে গেছে, প্রায় $90,000। একই সাথে তাদের যে দুজন লোক মারা গেছে তাদেরকে শটগান দিয়ে হত্যা করা হয়েছে, এবং সেই শটগান কোথায় তাদের এগুলো এখনই খুঁজে বার করতে হবে। কিছু সময় পরেই একটা ক্লিনিং সার্ভিসের গাড়ি সেখানে চলে আসে এবং সম্পূর্ণ ক্রাইম সিনটাকে পরিষ্কার করে দেয়, যাতে পুলিশের হাতে কোনো চিহ্ন না লাগে। পরে লেভন সে রাশিয়ান মাফিয়াটার পিছু করতে থাকে। তারা একটা বড় লাক্সারি প্যালেসে গিয়ে পৌঁছায়। লেভনের কাছে বেসিক্যালি সব ধরনেরই মিলিটারি গ্রেড রেকন গিয়ার্স গুলো রয়েছে। দূর থেকে সে নজর রাখছে যে সেই ওলো কি কাজ করছে। আমরা দেখি ওলো এবং তার স্ত্রীর মধ্যে একটু কথা কাটাকাটি হয় এবং সে তার স্ত্রীকে ঘুরিয়ে একটা চড় মারে। তার স্ত্রী রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়িটা সম্পূর্ণ ফাঁকা হতেই লেভন সরাসরি মিস্টার ওলোর মুখোমুখি হয়। তাকে একটা চেয়ারের সাথে বেঁধে সুইমিং পুলের সামনে ঝুলিয়ে রেখেছে। এখন সে যদি উত্তর না দেয় তাহলে তাকে সরাসরি জলে ফেলে দেওয়া হবে। মিস্টার ওলো অনেকভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করে যে তাদের গ্যাংটা কেমন, তাদের ক্ষমতা কেমন, তবে লেভন এসবে একদমই ভয় পায় না। লেভন জাস্ট সিম্পলি জেনির ছবিটা দেখিয়ে বলে যে মেয়েটা কোথায়। মিস্টার ওলো প্রথমে অবাক যে এই মানুষটা জাস্ট একটা মেয়েকে খোঁজার জন্য এত কিছু করছে। যাই হোক, সে রাশিয়ান ভাষায় কিছু অদ্ভুত কথা বলে এবং অবভিয়াসলি লেভনকে কোনো উত্তর দেয় না। তাকে সিম্পলি কয়েকবার এফ ওয়ার্ড বলে দেয় এবং লেভন তাকে সেই সুইমিং পুলে ফেলে দেয়। অন্যদিকে লেভন সেখানে আসার পর মিস্টার ওলো রাশিয়ান ভাষায় যে কথাটা বললো সেটাকে ট্রান্সলেট করে এবং সে জানতে পারে যে সেই মানুষটা ডিমি নামক একজন মানুষকে গালাগালি দিচ্ছে। সে ডিমিকে বলছে যে তার জন্যই নাকি এই ঝামেলা তার বাড়ি অব্দি এসে পৌঁছেছে। তো লেভনকে এখন খুঁজতে হবে যে এই ডিমিটা আসলে কে। পরে সেখানে মিস্টার ওলোর একজন পার্টনার চলে আসে, অর্থাৎ এই বৃহৎ মাফিয়া সিন্ডিকেটের একটা মেম্বার, এবং তার মুখ থেকেই আমরা জানতে পারি যে সেই ডিমি হচ্ছে এই মিস্টার ওলোরই নিজের ছেলে। সেই মানুষটা অর্থাৎ মিস্টার সাইমন, সে তার দুই ছেলে অর্থাৎ ডানি এবং ভ্যাঙ্কোকে জানায় যে যেভাবে হোক এই মানুষটাকে খুঁজে এনে দাও। তাদের কাছে সিসিটিভি ফুটেজ চলে এসেছে, তারা মুখটাও দেখে নিয়েছে। তারপর লেভন তার এক কন্ট্রাক্টকে ফোন করে যে ড্রাগ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে রয়েছে। লেভন তার থেকে সাহায্য নেয়, তার থেকে জানার চেষ্টা করে যে এই ডিমি নামক মানুষটা কে এবং তাকে কোথায় পাওয়া যেতে পারে। একই সাথে সেই মানুষটা এটাও জানায় যে ডাচকে অবশ্যই হেটিসমো একটা বারে যাওয়া উচিত, যেখানকার সেই বাইকার্স গ্যাংগুলো এই রাশিয়ানদের ড্রাগস বিক্রি করে। কথা মতো লেভন সেখানে পৌঁছায়। তাদের যে লিডার রয়েছে যার নাম হচ্ছে ডাচ, তার সাথে সাক্ষাৎ করে। এখন তারা সন্দেহ করে যে আদৌ লেভন কোনো পুলিশ নাকি কোনো আন্ডারকভার এজেন্ট, সেই কারণে তারা লেভনের পকেটটাকে চেক করতে যায়। লেভন তো সেটা দেবে না, সেই কারণে সেখানে লেগে যায় তাদের মধ্যে ফাইট। লেভনের ফাইট করার স্টাইল দেখে সে বাইকার্স গ্যাংয়ের যে বস রয়েছে অর্থাৎ ডাচ বেশ ইমপ্রেস হয়। আসলে সেও একজন প্রাক্তন সৈন্য, লেভনের ব্যাপারে সেও জানতে পারে। লেভনের এরকম অ্যারোগেন্ট অ্যাটিটিউড তাকে বেশ ইমপ্রেস করে এবং সে লেভনের সাথে ব্যবসা করার জন্য রাজি হয়ে যায়। লেভন সেখানে গেছে একটা ডিলার সেজে। প্রতি মাসে তার একটা বড় অ্যামাউন্টের ড্রাগস প্রয়োজন, যেটা সে ক্রুজ শিপগুলো হয় না জাহাজে, সেখানে সাপ্লাই দেবে। পরের দিন কথা মতন লেভন তাদেরকে টাকা দেয়, অন্যদিকে তারাও লুকিয়ে চড়িয়ে লেভনকে মালটা সাপ্লাই করে। এই কমপ্লিট প্রসেসটা এতটাই গোপনে হয় যে কেউ জানতে পারেনি। ইভেন লেভনও জানতো না যে এই গুন্ডাগুলো তারই গাড়ির নিচে ড্রাগসটা লুকিয়ে রেখেছিল। তাকে একটা আলাদা ফোন দেওয়া হয় যেটার মাধ্যমে সে কন্ট্যাক্ট করবে। তবে কি করে লেভন ড্রাগসগুলো? অবভিয়াসলি নালায় ফেলে দেয়, কারণ সে তো সেখানে গেছে নিজের কন্ট্যাক্ট বানাতে। অন্যদিকে আমরা ভাইপার এবং আর্টিমিক্সকে দেখতে পাই, যারা হচ্ছে বেসিক্যালি ট্রাফিকার, মানুষদের কিডন্যাপ করা, পাচার করা, এই কাজগুলো করে। জেনিকে যে সেই বার থেকে কিডন্যাপ করা হয়েছিল সেটা এরা দুজনেই করেছিল এবং তারা জেনিকে তাদের ক্লায়েন্টের কাছে নিয়ে আসে। তারা তাদের ক্লায়েন্টকে জিজ্ঞেস করে যে এই মেয়েটাকে কেন প্রয়োজন। সেই ক্লায়েন্ট জানায় যে তার পিতার ঘরে একটা মেয়ের ছবি রয়েছে, সেই পেন্টিং এর মেয়েটার মুখের সাথে জেনির মুখটা নাকি হুবহু মিলে যায়, সেই কারণে সে জেনিকে চেয়েছে। তবে অন্যদিকে জেনি একজন সজাগ ছিল। সে ক্লায়েন্ট যখন জেনিকে স্পর্শ করার চেষ্টা করে, সে সেই ক্লায়েন্টের মুখে কামড়ে দেয়। সে প্রচন্ড রেগে যায় এবং বলে এই মেয়েটাকে তৎক্ষণাৎ এখান থেকে হাঁটাও। অন্যদিকে লেভন যেটা চেয়েছিল সেটাই তো হয়েছে। সে বাইকার্স গ্যাং এর যে বস রয়েছে ডাচ, সে তাকে ফোন করেছে এবং বলে যে সে যখন বিজনেস করবে তো অবশ্যই সে লেভনকে নিয়ে যাবে তাদের বসের কাছে। ডাচ বিজনেসটা নিয়ে একটু সিরিয়াস। সে লেভনকে বলে পরের দিন একটা ভালো স্যুট টুট পরে রেডি থাকতে। কথা মতো লেভন একদম রেডি সেডি হয়ে ডাচের বলাসের লোকেশনে গিয়ে পৌঁছায়। সে ডাচের বসের সাথে সাক্ষাৎ করে, আর সেটা হচ্ছে ডিমি। মনে আছে ওলো নামক সেই রাশিয়ান বস ডিমির কথা বলেছিল? ডিমি হচ্ছে তারই তো ছেলে। এই মানুষটাই রাশিয়ানদের একটা বড় ড্রাগ সিন্ডিকেট এখানে চালাচ্ছে। তারা প্রথমে লেভনের ড্রাইভিং লাইসেন্সটা চেক করে। অবভিয়াসলি লেভন আগের থেকে প্রিপেয়ার ছিল, তার আসল পরিচয়টা সে গোপন রেখেছে। এখানে তার নাম হচ্ছে উইলিয়াম এবং অবশ্যই তার সিরিয়াস অ্যাটিটিউডে ডিমি অনেকটা ইমপ্রেস হয়ে যায় এবং সে লেভনের সাথে বিজনেস করার জন্য রাজি হয়ে যায়। আর কি, আমাদের লেভন আবার তাদের থেকে মালগুলো নিয়ে টয়লেটে সব ফ্ল্যাশ করে দেয়।
তারপর লেভন জেনির সোশ্যাল মিডিয়া পোস্টগুলো চেক করতে থাকে যখন সে সেই বারে ছিল। সে লক্ষ্য করে যে জেনির প্রত্যেকটা ফটোতেই একটা মানুষ দূরে কমন ছিল এবং সে সম্ভবত হাতে ফোন নিয়ে ছবি তুলছে। লেভন একই সাথে সেই বাড়ির যে বারটেন্ডার ছিল এবং তার বাড়িতে যে গিয়েছিল তার ফোনটা লেভনের কাছে রয়েছে এবং সেই ফোনটা চেক করে একজন মানুষের কন্ট্যাক্ট সে খুঁজে পায়, যাকে সেই মানুষটা মেসেজ করে জেনির ব্যাপারে সব খবর দিচ্ছিল যে সে কখন কোথায় যাবে, কখন বার থেকে বেরোবে এবং কোন মুহূর্তে তাকে কিডন্যাপ করতে হবে। যে মানুষটাকে সেই সব খবরাখবর দিচ্ছিল তার নাম হচ্ছে ভাইপার, এবং এই মানুষটাকেই তো একটু আগে দেখলাম। ভাইপার এবং আর্টেমিস নামক একটা মেয়ে, তারা দুজন মিলেই তো জেনিকে কিডন্যাপ করেছে। সে বারটেন্ডারের ফোনটা ঘেটে লেভন বুঝতে পারে যে সে এবং সেই ভাইপার সে হেঁটে সেলুনে বেশ আড্ডা দিত এবং সেই খোঁজে লেভন সেখানে চলে যায়। অন্যদিকে এই গুন্ডারাও তো আগের থেকে প্রিপেয়ার, তারাও তো লেভনকে খুঁজছে। আর্টেমিস সার্ভিলেন্স ক্যামেরাতে লেভনকে দেখে নেয় এবং সেই গুন্ডাগুলোকে খবর দিয়ে দেয়, যারা চলে আসে লেভনকে ধরতে। অন্যদিকে লেভন বিপদ বুঝে একটা বাইক চুরি করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। বেশ কিছুটা চেসিং এর পর ফাইনালি পুলিশ মাঝখানে ইন্টারফেয়ার করে। লেভন ভেবেছে যে যাই হোক পুলিশ তো চলে এসেছে, সেই গুন্ডাগুলো হয়তো এখন কিছু করবে না, তবে সেই পুলিশগুলো তো গুন্ডাগুলোর হয়েই কাজ করে। তারা লেভনকে ডানিয়া এবং ফ্রাঙ্কোর হাতে তুলে দেয়। তারা দুজন লেভনকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে তাদের বসের কাছে, তবে লেভন তো জীবিত, আর এটাই তো তাদের সব থেকে বড় ভুল। সেই গাড়ির মধ্যেই শুরু হয় মারপিট। লেভন নিজের বাঁধন খুলে ডানিয়া এবং ফ্রাঙ্কোর সাথে লড়াই করা শুরু করে এবং সেই লড়াইয়ের দরুন ড্রাইভারের মাথায় একটা গুলি লেগে যায়। লেভনের কিছুই হয় না, সে সবাইকে হত্যা করে সেই গাড়ি থেকে বেরিয়ে যায় এবং গাড়িটা পার্শ্ববর্তী একটা লেকের মধ্যে পড়ে ডুবে যায়। একই সাথে সেই মাফিয়া বস মিস্টার সাইমন তার দুই কুলাঙ্গার ছেলে অর্থাৎ ডানিয়া এবং ফ্রাঙ্কোর মৃতদেহ দেখে দুঃখে ফেটে পড়েছে। এখন সে তার ওয়ার কাউন্সিলের সাথে সাক্ষাৎ করতে চায়, যেখানে ডিসাইড হবে যে লেভনকে কিভাবে ধরবে তারা। সাইমন তার দুঃখের কথাটা জানায় যে তার ছেলেরাও মারা গেছে, সেই কারণে তাদের বস আরো দুজন মানুষকে এনেছে যারা সাইমনকে হেল্প করবে। প্রথমে ডিমি নামক সেই মানুষটাকে খুঁজতে হবে যে গ্রাউন্ড লেভেলে এই কন্ট্যাক্ট গুলো রাখে, তবে ডিমি কোথায়? সে নাকি গা ঢাকা দিয়ে বসে আছে, আর সেটা কেনই বা করবে না? তারা এত বড় মানুষদের পাচারে সিন্ডিকেট চালাচ্ছে, সেখানে তারা একটা ক্লায়েন্টকে হ্যাপি করতে পারেনি। এই মানে একটু আগেই তো আমরা দেখলাম যে জেনিকে যে মানুষটার কাছে পাঠানো হয়েছিল সেই মানুষটার গালে জেনি কামড়ে দিয়েছে, তার মুখে গালে অনেকগুলো সেলাই পড়েছে এবং যেটা নিয়ে ক্লায়েন্ট একদমই খুশি না। ডিমি তখন ভাইপার এবং আর্টেমিসকে বলে সেই মেয়েটাকে গায়েব করে দিতে, মোটমাট এত বদনাম সেই কারণে সে লুকিয়ে রয়েছে। তবে সেই গুন্ডাগুলো ঠিক ডিমিকে খুঁজে বার করে। সাইমন এসে ডিমির সাথে সাক্ষাৎ করে, তাকে একটু ভয়টা দেখায় এবং তাকে বোঝায় যে কিভাবে তাকে বোকা বানিয়েছে সে লেভন। ডিমি ভাবছে যে মানুষটাকে এই মাফিয়াগুলো এতদিন এরকম ভাবে খুঁজছে সেই মানুষটার সাথে সে বিজনেস ডিল করেছে কিছুদিন আগেই। ডিমি তার ড্রাইভিং লাইসেন্সটাও তো চেক করেছিল, যেটা অবশ্যই ফেক ছিল। তবে পরে সাইমন লেভনের আসল পরিচয়টা বার করে, সে কে আসলে, তার পরিবার বলতে কে কে আছে। আর সেটা জানতে পেরে সেই গুন্ডাগুলো চলে যায় লেভনের সেই শ্বশুরের বাড়িতে। সেই সম্পূর্ণ বাড়িটা তারা জ্বালিয়ে দিয়েছে। ফরচুনেটলি লেভন তার মেয়েকে নিয়ে বাইরে বেরিয়েছিল। তারা যখন বাড়িতে গিয়ে পৌঁছায় সে দেখতে পায় যে ডক্টর রথ আহত অবস্থায় সেখানে পড়ে রয়েছে, তবে সে জীবিত রয়েছে। অ্যাজ ইউজুয়াল ডক্টর রথ আবারও লেভনকে দুটো বাজে কথা শোনায় যে তার কারণেই এই বিপদ এখন তার বাড়িতে এসে পৌঁছেছে, মানে সে যেখানে যেখানে যাবে ভায়োলেন্স তাকে ফলো করবে। লেভন বুঝে যায় যে তার মেয়েকে এখন এখানে রাখাটা সেফ হবে না, সেই কারণে সে মেরিকে নিয়ে চলে যায় তার বন্দুক গানির কাছে, সেখানে তার মেয়েকে রেখে আসে। অন্যদিকে গানি যে বুঝেই গেছে যে লেভন একটা বড় তীর মারতে চলেছে, এখন তার ঘরে সে একটা সিক্রেট আর্মরি বানিয়ে রেখেছে, যেখান থেকে লেভন কিছু অস্ত্র তুলে বেরিয়ে পড়ে জেনিকে উদ্ধার করার জন্য। অন্যদিকে ভাইপার এবং আর্টেমিস তারা জেনিকে নিয়ে যাচ্ছে একটা জঙ্গলে, যেখানে জেনিকে হত্যা করে দেবে। এই মেয়েটা তো এখন আর তাদের কোনো কাজের না। তবে জেনি গাড়ির পিছনে বসে যে ঝামেলা করা শুরু করে, ফলস্বরূপ তাদের গাড়িটা রাস্তা থেকে ভটকে জঙ্গলে গিয়ে ক্র্যাশ করে। জেনি সেখান থেকে বেরিয়ে যায়, অন্যদিকে আর্টেমিস এবং ভাইপার তার পিছু করে, তবে তাকে আর ধরতে পারে না, তাদের তো এখন মাথায় হাত। অন্যদিকে জেনি পালাতে পালাতে পুলিশের একটা গাড়ি দেখে সেখানে দাঁড়িয়ে যায়। সে এখন নিরাপদ ফিল করছে যে ফাইনালি পুলিশরা তাকে বাঁচিয়ে নেবে। তবে এগুলো তো সেই ঘুষখোর পুলিশ যারা এই গুন্ডাগুলোর হয়ে কাজ করে, তারা পুনরায় জেনিকে সেই গুন্ডাগুলোর হাতেই তুলে দেয়। আর তারপর ভাইপার এবং আর্টেমিস তাদের ইনকমপ্লিট কাজটা কমপ্লিট করার চেষ্টা করে, কিন্তু তখনই তাদের ক্লায়েন্ট আবারও ফোন করে, তাকে জিজ্ঞেস করে যে তোমরা কি এই মেয়েটাকে মেরে ফেলেছো? তারা জানায় যে না, এখনো তো মারেনি। ক্লায়েন্ট জানায় যে ঠিক আছে, তাকে আবার পাঠাও, সে নাকি জেনিকে আবার দেখতে চায়। আর এইভাবে জেনি বাঁচার আর একটা সুযোগও পেয়ে যায়। অন্যদিকে লেভন চলে যায় ডিমির সাথে সাক্ষাৎ করতে। ডিমির তো মাথা খারাপ হয়ে গেছে, একদিকে সে রাশিয়ান মাফিয়া, অন্যদিকে লেভন যে একটার পর একটা তার লোকেদের হত্যা করে বেড়াচ্ছে।
চরম নেশায় পাগলের মতন সে আচরণ করছে। আর তখনই লেভান চলে আসে। সে ডিমির সব লোকদেরই সেখানে হত্যা করে ফেলেছে এবং ডিমির হাতে একটা গুলি মেরেছে। ডেমিকে সিম্পলি জিজ্ঞেস করে যে জেনিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, মানে সেই মেয়েটাকে। কথা মতন ডেমি লেভানকে সেই লোকেশনে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর লেভান ডিমিকে প্রশ্ন করে যে সে কেন এই কাজটা করছে। তবে ডিমি তাকে যে উত্তরগুলো দেয় সেগুলো একদমই স্যাটিসফাইং ছিল না। তার কাছে ভালো কাজ আর খারাপ কাজের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো কাজ থেকেই তো টাকা আসছে, তো এখানে খারাপ আর ভালো আবার কি। তার এরকমই কিছু বিকৃত কথা লেভানকে একদম ইমপ্রেস করে না এবং সে ডেমিকে হত্যা করে দেয় আর কি। এবার ফাইনাল মোমেন্ট, জেনিকে সেখানে আটকে রাখা হয়েছে এবং ক্লায়েন্টকে পাঠানো হয়েছে যেমনটা ক্লায়েন্ট ডিমান্ড করেছিল। অন্যদিকে বাইকার্স গ্যাংরাও একদম প্রস্তুত। ডাচ তো জানতে পেরেছে যে মানুষটার সাথে সে বিজনেস ডিল করেছে সেই মানুষটা এতদিন তার লোকেদের হত্যা করে বেরিয়েছে। তবে লেভান কাউকেই পাত্তা দিচ্ছে না। তার রাস্তাতে যারা এসেছে তাদেরই অপমৃত্যু হয়েছে। মোটামুটি বাইকার্স গ্যাং এর সবাইকে হত্যা করার পর ফাইনালি সে ডাচের মুখোমুখি হয়। তারা দুজনই প্রাক্তন সৈন্য। তবে লেভানের আগে ডাচ টিকতে পারে না। লেভান তাকে হত্যা তো করতে চায় না, তবে আর তার হাতেও কোনো রাস্তা নেই। ডাচ মারা যায়, তবে লেভান তাকে একটা ফলেন কমরেডের মতনই সম্মান করে। পরে লেভান সেই ক্লায়েন্টকে হত্যা করে এবং তারপরে ভাইপারকেও হত্যা করে দেয়। অন্যদিকে জেনি আর্টেমিসকে তার পায়ের কাছে পেয়ে তার শ্বাসরুদ্ধ করে হত্যা করে দেয়, যেটা সে প্রথম থেকেই চেয়েছিল। মানে এই মেয়েটা প্রথম থেকেই তার নাকের দম করে রেখেছিল। আর অবশেষে বাকি থাকে সে রাশিয়ান বসদের পাঠানো 2 গুন্ডা, যারা নাকি মিস্টার সাইমনকে হেল্প করবে। তবে লেভানের আগে তারাও টিকতে পারে না। মোটমাট সম্পূর্ণ মাঠ খালি করে লেভান জেনিকে সেখান থেকে নিয়ে একদম আরামসে বাড়ি বেরিয়ে যায়। ও বাই দ্য ওয়ে, সেই কারাপ্ট পুলিশটা যারা প্রথম থেকে খারাপ কাজ করে যাচ্ছিল, সেই ঝামেলার দরুন তারা সেই স্থানে তো পৌঁছায় যখন সেখানে চরম গোলাগুলি হচ্ছিল এবং 2 রাশিয়ান গুন্ডা যাদেরকে পাঠানোই হয়েছিল হত্যা করার আগে, তারা পুলিশ দুটোকে দেখে চরম গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে দেয়। যাই হোক, এবার এন্ডিং এ আসে। সম্পূর্ণ মাঠ খালি। লেভান জেনিকে নিয়ে তো বেরিয়ে যায়। অন্যদিকে মিস্টার সাইমন সেই জিনিসটা দেখতে পায়। সে দেখতে পায় যে তার সব লোক মারা গেছে, কেউ কিন্তু লেভানকে আটকাতে পারেনি। সে তার ওয়ার্ক কাউন্সিলের সাথে কথা বলে, মানে সে তার বসের সাথে কথা বলে। তবে সেই কাউন্সিল ডিসাইড করে যে এটা সাইমনের পার্সোনাল ইস্যু, তারা এই ঝামেলায় জড়াবে না। মোটমাট কথা, লেভানের এই আতঙ্ক সেই কাউন্সিলকে মোটামুটি কাঁপিয়ে দিয়েছে। অবশেষে লেভান জেনিকে নিয়ে জো এবং কালার কাছে গিয়ে পৌঁছায়। তারা ফাইনালি তাদের হারিয়ে যাওয়া মেয়েকে পেয়ে খুবই খুশি। তারা লেভানকে জড়িয়ে ধরে। আফটার অল লেভান যেটা প্রমিস করেছিল সে সেটা করে দেখিয়েছে। তারপর লেভান সেখান থেকে বেরিয়ে চলে যায় গনির সাথে সাক্ষাৎ করতে, যেখানে তার ছোট মেয়েটাকে সে ছেড়ে রেখে এসেছিল। ফাইনালি সে তার মেয়ের সাথে সাক্ষাৎ করে এবং একটা হ্যাপি এন্ডিং।